হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আজকে থেকে তোমাদের সেকেন্ড টার্মের নতুন অধ্যায় পড়া স্টার্ট করছি। তো প্রথমে আমরা মৌলের ধারণা এই অধ্যায় দিয়ে শুরু করব। এই অধ্যায় সম্বন্ধে প্রথমে বলে রাখি যে এই অধ্যায় থেকে মূলত পরীক্ষাতে অঙ্ক দেয়। চ্যাপ্টারটা এমনিতে দেখতেও মনে হবে যে অনেকটাই ছোট, কিন্তু এই চ্যাপ্টারে অসংখ্য ছোট ছোট কনসেপ্ট লুকিয়ে আছে। তো যদি তুমি সেই কনসেপ্টগুলো না বুঝতে পারো একদম ক্লিয়ারভাবে, তাহলে কিন্তু অঙ্কগুলো কিছুই বুঝতে পারবে না। আর আরেকটা কথা, যে এই চ্যাপ্টারটা কিন্তু তুমি শুধুমাত্র বই পড়ে বুঝতে পারবে না। তাই আমার পাঠানো ভিডিওগুলো দেখো, একবার না হলে দুবার দেখো। যদি তাও কনসেপ্টগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে বা ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করবে। কখন ফোন করবে সেটাও আমি কমেন্টে জানিয়ে দেব। আর অবশ্যই খাতা পেন নিয়ে কাছে বসো, আমি যেরকম বলবো সেরকম তোমরা খাতায় নোট করে নেবে, তারপরে পড়বে। তবে স্টার্ট করছি। দেখো, প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা একদম বেসিক লেভেলের পরমাণু, অণু, এই সমস্ত নিয়ে। তোমরা হয়তো 6 বা 7 ক্লাসে পড়েছো এগুলো, কিন্তু এগুলো আর একটু আমাদের ঝালিয়ে নেওয়া দরকার। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি এখানে পরমাণু আর অণুর সংজ্ঞাটা লিখে রেখেছি যাতে টাইম সেভ হয়। এবার পড়া স্টার্ট করি। দেখো, পরমাণুর সংজ্ঞাটা এরকম বলতে পারি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যার স্বাধীন সত্তা নাও থাকতে পারে তাকে পরমাণু বলে। তোমরা হয়তো জানো সবাই। এবার এই স্বাধীন সত্তা কথাটার মানেটা কি? এই স্বাধীন সত্তার কথাটার মানে হচ্ছে যে পরমাণু যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই জন্য পরমাণু স্বাধীনভাবে নাও থাকতে পারে। আচ্ছা, এবার অণু কাকে বলে এটা দেখা যাক। অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে এবং যার মধ্যে ওই পদার্থের সব ধর্ম বর্তমান থাকে, সেটাই হচ্ছে অণু। তো এবার দেখলে যে পরমাণু স্বাধীন সত্তা থাকে না বা নাও থাকতে পারে, কারণ পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু অণুর স্বাধীনভাবে থাকতে পারে বা অণুর স্বাধীন সত্তা বজায় থাকতে পারে। এবার এখান থেকে আমাদের কনসেপ্টগুলো কিভাবে আসবে এগুলো এবার আলোচনা করছি। প্রথমে বলবো যে আমরা পরমাণু বা অণুকে কি করে চিনতে পারবো যে কোনটা পরমাণু আর কোনটা অণু। তো দেখো, পরমাণুকে আমরা কি করে প্রকাশ করি? কোনো মৌলের যে চিহ্ন সেটাই কিন্তু সেই মৌলের একটা পরমাণুকে প্রকাশ করে। যেমন তোমরা সকলেই জানো যে হাইড্রোজেনের চিহ্ন H। তো H লেখা থাকলেই বুঝবো যে হাইড্রোজেনের একটা পরমাণুকে বোঝাচ্ছে। যদি এর আগে একটা 2 বসিয়ে দিই, 2H, এটা দিয়ে কি বুঝবো আমি? যে হাইড্রোজেনের দুটো পরমাণুকে বোঝানো হয়েছে। তোমরা যেমন অক্সিজেনের চিহ্ন জানো O, তো যদি কোথাও O লেখা থাকে তার মানে হচ্ছে এটা অক্সিজেন পরমাণুর অক্সিজেনের একটা পরমাণুকে বোঝাবে। যদি এর আগে 2 থাকে তাহলে বুঝাবে দুটো অক্সিজেন পরমাণু। যদি এর আগে 4 থাকে তাহলে বুঝাবে অক্সিজেনের 4টা পরমাণু। অর্থাৎ কোন মৌলের চিহ্ন দিয়ে আমরা সেই পরমাণুকে প্রকাশ করতে পারবো। যেমন তোমরা নাইট্রোজেন জানো N, তো শুধু N মানে হচ্ছে নাইট্রোজেনের একটা পরমাণু। যদি এর আগে 5 থাকে তাহলে বুঝবো আমরা নাইট্রোজেনের 5টা পরমাণু। ঠিক আছে? এবার অণু। অণুকে আমরা কি করে বুঝতে পারবো? কোন মৌলের যে চিহ্ন সেটাই কিন্তু সেই মৌলের অণুকে প্রকাশ করে। যেমন হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে H2, তো H2 লেখা থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হাইড্রোজেনের একটা অণুকে বোঝাচ্ছে। যদি এর আগে আমরা 2 দিয়ে দিই তাহলে কি বুঝতে পারবো এটা থেকে? যে এটা হাইড্রোজেনের দুটো অণুকে প্রকাশ করছে। যেমন তোমরা অক্সিজেনের চিহ্ন হচ্ছে O, কিন্তু সংকেত কি? O2। তো যদি শুধু O2 থাকে তাহলে বুঝবো যে এটা অক্সিজেনের একটা অণুকে বোঝাচ্ছে। কিন্তু যদি এর আগে 3 থাকে তাহলে কি বোঝাবে এর দ্বারা? যে অক্সিজেনের 3টে অণু।
একই রকম ভাবে নাইট্রোজেনের চিহ্ন N আর সংকেত হচ্ছে N2। তো যদি কোথাও N2 লেখা থাকে তাহলে বুঝবো যে এটা নাইট্রোজেনের একটা অণুকে বোঝাচ্ছে, কারণ কিছু নেই মানে আগে 1 আছে। আর যদি এখানে 2 থাকে তাহলে নাইট্রোজেনের দুটো অণু, যদি 3 থাকে তাহলে নাইট্রোজেনের 3টে অণু, যদি এখানে 4 থাকে তাহলে নাইট্রোজেনের 4টা অণু, এইভাবে চলবে। তো আশা করছি বুঝতে পেরেছো সবাই যে পরমাণুকে আমরা শুধুমাত্র চিহ্ন দিয়ে প্রকাশ করব, সেই চিহ্নের আগে যত সংখ্যা থাকবে ততগুলো পরমাণু বোঝাবে, আর অণুকে আমরা সংকেত দিয়ে প্রকাশ করব, কোনো সংকেতের আগে যতগুলো সংখ্যা থাকবে সেই মৌলটার তত সংখ্যক অণুকে বোঝাবে। হ্যাঁ, এবার আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখো, পরমাণুর ক্ষেত্রে আমরা লিখেছি মৌলিক পদার্থের, কিন্তু অণুর ক্ষেত্রে লিখেছি মৌলিক বা যৌগিক উভয় পদার্থের। এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট পাবো। তার মানে পরমাণু বলতে আমাদের মাথায় আসবে যে সেটা শুধুমাত্র মৌলের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার পরমাণু থেকে আর যা যা কিছু হতে পারে, যেমন পারমাণবিক। এই পারমাণবিক কথাটা কোথা থেকে এসেছে? অবশ্যই পরমাণু থেকে। তো তোমরা এরপরে পারমাণবিক দিয়ে যা যা পড়বে, যেমন পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ওজন, পারমাণবিক কথাটা দেখলেই তোমাদের মাথায় আসা উচিত যেটা একমাত্র মৌলিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ পারমাণবিক কথাটা কোত্থেকে এসেছে? পরমাণু থেকে এসেছে। এবার অণুর ক্ষেত্রে দেখো, অণুর সংজ্ঞাতে আমরা পড়লাম যে অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এবার অণু থেকে কি আসতে পারে? আণবিক। তোমরা আণবিক কথাটা হয়তো শুনেছো আগেও বা পড়েছো, আণবিক। তো আণবিক কথাটার উৎপত্তি কোথা থেকে? অবশ্যই অণু থেকে। তো যখনই তোমরা আণবিক কিছু দেখবে বা আণবিক পড়বে, তো আণবিক দেখলেই তোমাদের যেন মাথায় আসে যে আণবিক কথাটা মৌলিক বা যৌগিক উভয় পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য। তো যখনই আমরা এরপরে সংজ্ঞাগুলো পড়বো, পারমাণবিক গুরুত্ব বা আণবিক গুরুত্ব, তখন কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর জন্যই অনেক সংজ্ঞাগুলো ভুল হয়ে যায়। তো আরেকবার রিপিট করছি, পারমাণবিক কথাটা এসেছে পরমাণু থেকে। তো যেখানে তুমি পারমাণবিক দেখবে সেটা শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আর আণবিক কথাটা এসেছে অণু থেকে। তো যখনই তুমি আণবিক কথাটা দেখবে তখনই তোমার মাথায় ক্লিক করবে যে আণবিক এই কথাটা মৌলিক বা যৌগিক উভয় পদার্থের জন্যই প্রযোজ্য। আর আশা করি বুঝতে পেরেছো। আমরা প্রথমে পরমাণু এবং তারপরে অণু সম্বন্ধে পড়েছিলাম। এবার আমরা অণুর ভাগগুলো সম্বন্ধে জানব। বিজ্ঞানী অ্যাভোগাড্রোর মত অনুযায়ী অণুকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা মৌলিক অণু এবং অন্যটা যৌগিক অণু। এবার প্রথমে মৌলিক অণু দেখি। মৌলিক অণু বলতে কি বোঝায়? একই মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত অণুকে মৌলিক অণু বলে। অর্থাৎ যে সমস্ত অণুকে ভাঙলে আমরা কেবলমাত্র একটা পদার্থই পাবো। যেমন আমরা ইতিমধ্যে অণুর যে উদাহরণগুলো আলোচনা করেছিলাম সেগুলো সবগুলোই হচ্ছে মৌলিক অণু। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনকে ভাঙলে আমরা কি পাবো? দুটো হাইড্রোজেন পরমাণু। অক্সিজেন, অক্সিজেনকে ভাঙলে আমরা কি পাবো? দুটো অক্সিজেন পরমাণু। নাইট্রোজেন, নাইট্রোজেনকে ভাঙলে আমরা কি পাবো? দুটো নাইট্রোজেন পরমাণু। অর্থাৎ এরা প্রত্যেকেই হচ্ছে মৌলিক অণু, কারণ এরা প্রত্যেকেই কেবলমাত্র একটি করে মৌলের পরমাণু দ্বারাই গঠিত। হাইড্রোজেন অণু কেবলমাত্র হাইড্রোজেন পরমাণু দ্বারাই গঠিত, অক্সিজেন অণু কেবলমাত্র অক্সিজেন অণু দ্বারাই গঠিত, নাইট্রোজেন অণু কেবলমাত্র নাইট্রোজেন পরমাণু দ্বারাই গঠিত। সেই জন্য হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এরা সকলেই হচ্ছে মৌলিক অণু। এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। এবার যৌগিক অণু কাকে বলবো? দুই বা ততোধিক মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে যৌগিক অণু বলে। অর্থাৎ যে সমস্ত অণুকে ভাঙলে আমরা একাধিক মৌলের পরমাণু পাবো সেটাই হচ্ছে যৌগিক অণু। যেমন সব থেকে সহজ উদাহরণ H2O, তোমরা সকলেই জানো এটা জলের সংকেত। H2O কে ভাঙলে আমরা কি কি পাবো? H2O কে ভাঙলে আমরা কি পাবো? দুটো হাইড্রোজেন পরমাণু প্লাস একটা অক্সিজেন পরমাণু। তার মানে এখানে কটা মৌলের পরমাণু আছে? দুটো মৌলের, একটা হাইড্রোজেনের পরমাণু সংখ্যায় দুটো এবং একটা অক্সিজেনের পরমাণু সংখ্যায় একটা। সেই জন্য H2O হচ্ছে যৌগিক অণু। ঠিক একই রকম ভাবে CO2
বা কার্বন ডাই অক্সাইড, এটা কি দিয়ে গঠিত? এটা কিন্তু একটা CO2 দিয়ে কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইডের একটা অণুকে প্রকাশ করছি। এবার এই অণুকে ভাঙলে আমরা কি কি পাবো? অণুকে ভাঙলে আমরা পরমাণু পাবো। কিসের পরমাণু পাবো? কার্বন ডাই অক্সাইডকে ভাঙলে আমরা কি পাবো? একটা কার্বন পরমাণু আর দুটো অক্সিজেন পরমাণু পাবো। এবার যৌগিক অণু একাধিক এখানে যেমন যৌগিক অণু 3টে পরমাণু দিয়ে গঠিত ছিল মোট, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, মোট 3টে পরমাণু। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে একটা কার্বন আর দুটো অক্সিজেন, মোট 3টা পরমাণু। কিন্তু কোন যৌগিক পদার্থ একাধিক পরমাণু দিয়ে গঠিত হতে পারে, যেমন CaCO3, এর মধ্যে মোট কটা পরমাণু আছে দেখো। একে ভাঙলে আমরা ক্যালসিয়ামের একটা পরমাণু পাবো, প্লাস C মানে কার্বনের একটা পরমাণু পাবো, O3 মানে 3টা অক্সিজেন পরমাণু। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল পাথর, এটা এই অণুটা 3 রকম পরমাণু দিয়ে গঠিত। একটা ক্যালসিয়াম পরমাণু, একটা কার্বন পরমাণু আর 3টা অক্সিজেন পরমাণু। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট যৌগে যদি বলি বা একটা ক্যালসিয়াম কার্বনেটের অণুতে মোট পরমাণু সংখ্যা কটি? বলবো মোট 5টি। একটা ক্যালসিয়াম, একটা কার্বন আর 3টা অক্সিজেন মিলে মোট 5টি পরমাণু। এবার ধরো H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, এর মধ্যে কটা পরমাণু আছে? এবার আশা করি বুঝতে পারবে। H2 মানে দুটো হাইড্রোজেন পরমাণু, একটা S মানে একটা সালফার পরমাণু, আর O4 এর মানে হচ্ছে 4টা অক্সিজেন পরমাণু, অর্থাৎ 4O। তার মানে মোট কটা হচ্ছে? 2 1 3 আর 4 7, মোট 7টি। এবার আশা করি যৌগিক অণু সম্বন্ধে বুঝতে পেরেছো। যৌগিক অণুকে ভাঙলে আমরা একাধিক মৌলের পরমাণু পাবো, আর মৌলিক অণুকে ভাঙলে আমরা কেবলমাত্র একটি মৌলেরই পরমাণু পাবো। এবার মৌলিক অণুর ভাগগুলো কি কি সেগুলো দেখে নিই। মৌলিক অণুকে আমরা এক পরমাণু, দ্বিপরমাণু, ত্রিপরমাণু, চতুর্পরমাণু ইত্যাদি বহু পরমাণুকে ভাগ করতে পারি। তো এবার একে একে প্রথমে দেখি। এক পরমাণু কথাটার মানেটা কি? যে সমস্ত মৌলিক অণু একটা মাত্র পরমাণু দিয়ে গঠিত তারাই হচ্ছে এক পরমাণু। যেমন উদাহরণ কি কি হবে? নিষ্ক্রিয় গ্যাসগুলো, যতগুলো নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল আছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, প্রত্যেকেই কিন্তু একটা পরমাণু নিয়ে গঠিত। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলির অণুগুলি কেবলমাত্র একটা পরমাণু দিয়ে গঠিত, তাই এরা এক পরমাণু। বা যেমন ধাতব মৌলগুলো আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, লোহা, সোনা ইত্যাদি ইত্যাদি, এরা প্রত্যেকেই কিন্তু একটা পরমাণু নিয়েই এদের একটা অণু গঠিত, তাই এরা এক পরমাণু। বা কিছু কিছু অধাতব মৌলও আছে, যেমন কার্বন, সিলিকন, বোরন ইত্যাদি। এই সমস্ত অধাতব কঠিন মৌলগুলো কিন্তু একটা পরমাণু দিয়েই এদের একটা অণু গঠিত, তাই এরা হচ্ছে এক পরমাণু। এবার দ্বিপরমাণু মৌলিক অণু কোনগুলি? যেমন আমরা ইতিমধ্যেই পড়েছি হাইড্রোজেন, এর মধ্যে কটা পরমাণু আছে? দুটো হাইড্রোজেন পরমাণু, তাই এটা দ্বিপরমাণু। একই রকম ভাবে অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, এরা প্রত্যেকেই হচ্ছে দ্বিপরমাণু। এখান থেকে একটা প্রশ্ন আসে যে মৌলিক গ্যাসের অণুগুলি কত পরমাণু? তোমরা খেয়াল করলে বুঝতে পারবে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, এরা প্রত্যেকেই কিন্তু মৌলিক গ্যাস। হ্যাঁ, আয়োডিনটা এখানে হবে না, ফ্লুরিন হবে। এরা প্রত্যেকেই কিন্তু মৌলিক গ্যাস, তাই মৌলিক গ্যাসের অণুগুলি দ্বিপরমাণু। এর মানে হচ্ছে এদের একটা অণু দুটি করে পরমাণু দিয়ে গঠিত। এবার ত্রিপরমাণু, এর উদাহরণ কি হবে? এর সব থেকে সহজ বা কমন উদাহরণ হচ্ছে O3। এটা হচ্ছে ওজোন গ্যাসের সংকেত O3। তো O3 মানে কি? O3 মানে হচ্ছে যে অক্সিজেনের একটা, O3 মানে হচ্ছে ওজোন গ্যাসের একটা অণু 3টা অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত, তাই এটা ত্রিপরমাণু। এরকম পরমাণুকও হতে পারে, পঞ্চ পরমাণুকও হতে পারে, ষষ্ঠ পরমাণুকও হতে পারে। তো আমরা আর ভাগগুলো না লিখে পরপর বহু পরমাণু লিখে দিয়েছি। এর উদাহরণ কি কি হবে? যেমন সালফার, 4টা পরমাণু দিয়ে গঠিত। সালফারের আবার 6টা পরমাণু দিয়ে গঠিত অণুও পাওয়া যায়। এছাড়া হচ্ছে সালফারের
8টা পরমাণুতে গঠিত অণুর অস্তিত্ব আছে। এছাড়া অসমিয়াম এই মৌলটারও কিন্তু একটা অণুতে 8টা পরমাণু দেখতে পাওয়া যায়, অর্থাৎ এদেরকে আমরা বহু পরমাণু বলব। এবার যেগুলো আমরা পড়লাম এক পরমাণু, দ্বিপরমাণু বা বহু পরমাণু, এদেরকে আমরা একটা সহজ টার্মের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেই টার্মটাও হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু আরেকবার পড়ে নিই। সেই টার্মটাকে আমরা বলবো পারমাণবিকতা। অনেক সময় এটা জানতে চাই যে পারমাণবিকতা কি, বা কোনো নির্দিষ্ট তোমাকে অণু দিয়ে দেবে, দিয়ে বলবে তার পারমাণবিকতা কত। খুবই সহজ। দেখো, পারমাণবিকতার সংজ্ঞাটা এরকম: কোন মৌলের একটি অণু যতগুলি পরমাণু দ্বারা গঠিত সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। আরেকবার বলছি, কোন মৌলের একটি অণু যতগুলি পরমাণু দ্বারা গঠিত সেই সংখ্যাকে সেই মৌলের পারমাণবিকতা বলে। যেমন আমরা পড়লাম যে নিষ্ক্রিয় গ্যাস, ধাতব মৌল, এছাড়া কিছু কিছু অধাতব মৌল, এদের একটা অণু একটা মাত্র পরমাণু নিয়ে গঠিত, তাই এদের পারমাণবিকতা কত হবে? 1 হবে। অর্থাৎ এক পরমাণু এর অর্থই হলো পারমাণবিকতা 1। দ্বিপরমাণু এর অর্থই হলো পারমাণবিকতা 2। ত্রিপরমাণু এর অর্থই হলো পারমাণবিকতা 3। যেমন S4 4 পরমাণু, এর পারমাণবিকতা কত? 4। S6 এর পারমাণবিকতা 6। S8 এর পারমাণবিকতা 8। অসমিয়ামের পারমাণবিকতা কত? 8। এবার এখান থেকে কিরকম প্রশ্ন আসে? যেমন খুবই কমন প্রশ্ন যে নিষ্ক্রিয় গ্যাসগুলির পারমাণবিকতা কত? তার উত্তর অবশ্যই বুঝতেই পেরেছো তোমরা যে নিষ্ক্রিয় গ্যাসগুলির পারমাণবিকতা হবে 1, কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলির একটি অণু একটি মাত্র পরমাণু দ্বারাই গঠিত। এছাড়া ধাতব মৌল সমূহের পারমাণবিকতা 1 হবে, বা কিছু কিছু অধাতব মৌলের পারমাণবিকতা 1 হতে পারে। এছাড়া অনেক সময় জিজ্ঞাসা করে যে একটি দ্বিপরমাণু মৌলিক কোনো উদাহরণ দাও, তখন তোমরা এর মধ্যে যে কোনোটা লিখতে পারবে। বা অনেক সময় এরা জিজ্ঞেস করে যে ওজোন গ্যাসের পারমাণবিকতা কত, তার উত্তর কি হবে? 3। তো আশা করি পারমাণবিকতার ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো।